আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর আছেন। আজকে আমাদের জৈব রসায়নের তৃতীয় লেকচার এবং আজকে আমাদের খুবই মজার একটা টপিক শুরু হতে যাবে, যেটা হলো আমাদের জৈব রসায়নের যে নামকরণ আছে। আজকে আমরা সে নামকরণ শিখব। তো সকলে একটু কাইন্ডলি তাড়াতাড়ি লাইভটাই জয়েন করে ফেলেন। আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, তারপরে ক্যামেরা ঠিকঠাক আছে কিনা কাইন্ডলি একটু কষ্ট করে বলবেন। হ্যাঁ, কাইন্ডলি একটু কষ্ট করে প্রত্যেকে জানাবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, সাউন্ড এবং ক্যামেরা সব ক্লিয়ার আছে কিনা, ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে জানাবেন সবাই। দেখতে দেখতে আমরা আজকে নামকরণে পা দিয়ে দিব। ইনশাল্লাহ নামকরণ দুইটা বা তিনটা ক্লাস লাগবে। হ্যাঁ, নামকরণ আমরা একটু সুন্দর মতোই শিখবো, যেহেতু শিখতেছি সুন্দর মতোই শিখবো। তো আমরা ইনশাল্লাহ তিনটা ক্লাস পরেই নামকরণের বস হয়ে যাব। টের পাবেন, আজকে প্র্যাকটিস করতে গেলে টের পাবেন যে ইনশাল্লাহ আমরা নামকরণ কত সুন্দর করে শিখবো। আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করছেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম। আমাদের সাথে যুক্ত হয়েছে মোহাম্মদ রাকিব আহমেদ, তাইজুল ইসলাম হিমি, ওয়ালাইকুম আসসালাম। লিমন সরকার, আফরিন, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আরাফাত হোসেন, ওয়ালাইকুম আসসালাম। তানভীর হোসেন সিফাত, ওয়ালাইকুম আসসালাম। মিলা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আর অনেকেই যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি। সকলকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করতেছি আপনারা প্রত্যেককে সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর আছেন, ভালো আছেন। হ্যাঁ, ওকে। সপ্তপূর্ণা নমস্কার। তাহসিন খান, ওয়ালাইকুম আসসালাম। ইসরাত জাহান নিশা, ওয়ালাইকুম আসসালাম। ডান ডান। আজকে আমরা 9:45 শুরু করার কথা। সাদিয়া সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। আমি আগে গ্রুপে বলে দিছি, সুতরাং আপনারা সম্ভবত প্রত্যেকে জানেন যে আজকে আমরা একটু 9:45 শুরু করতে চাইছিলাম। ওকে, মিলা স্যার, আপনার প্ল্যাটফর্মের নাম কি চেঞ্জ করে ফেলবেন? কোনো নাম কি সিলেক্ট করছেন? এখনো মোটামুটি মানে ফ্রি রেডিকেলস বাই সাকিব, ওটা আমি যখন কাউরে বলি বা দেখি মানে মনে হয় একটু কষ্ট উচ্চারণ করতে বা যাইতে অনেক লম্বা লাগতেছে, কষ্ট হইতেছে। তো নামগুলো একটু সহজ, একটু হাটকে টাইপ হওয়াটা উচিত। এই কারণে এখনো শিওর ভাবছি মোটামুটি যেটা যে মাস্টার সাকিব দিব, যা আছে কপালে যা। সবাই মাস্টার করে ডাকে তো মাস্টার সাকিব দিয়ে দিলাম, যা আছে কপালে, এই আর কি। ওকে, ডান। তারপরেও তোদের কাছে বলছিলাম একটা আইডিয়া দিস, দেখ তোরা বল। আমি ভালো নাই, কারেন্ট নাই, গরম, অন্ধকার। আরে আহমদ, ইলেকট্রিসিটি ইদানিং খুব প্রবলেম করতেছে। ইদানিং ইলেকট্রিসিটি অনেক প্রবলেম করতেছে। আজকে যে বৃষ্টি দিল তাও গরম। তোর বৃষ্টি হইছে কিন্তু গরমটাই তাও কাটে নাই আমার যেটা মনে হয়, নাহলে আমার গরম লাগে অনেক, এই আর কি। আচ্ছা, মোটামুটি 13 জন জয়েন করছে। আজকে আমরা শুরু করব জৈব যৌগের নামকরণ। তো দেখি নামকরণে কি আছে। আজকে আমাদের টপিকটা হইল জৈব যৌগের নামকরণ। জৈব যৌগের নামকরণ। আচ্ছা, জৈব যৌগের নামকরণের পদ্ধতি আছে তিনটা। জৈব যৌগের নামকরণের কয়টা পদ্ধতি? তিনটা। 1 নম্বর পদ্ধতি, যেটাকে বলা হয় সাধারণ পদ্ধতি বা প্রচলিত পদ্ধতি বা প্রচলিত পদ্ধতি। 2 নম্বর উদ্ভূত পদ্ধতি, ডিরাইভড, উদ্ভূত পদ্ধতি। এবং 3 নম্বর জেনেভা বা ইউপ্যাক পদ্ধতি। তাহলে আমাদের জৈব যৌগের নামকরণের কয়টা পদ্ধতি? তিনটা পদ্ধতি। প্রথমটা হলো সাধারণ বা প্রচলিত পদ্ধতি, তারপরেরটা উদ্ভূত পদ্ধতি, এবং ফাইনালি কি জেনেভা বা ইউপ্যাক পদ্ধতি। তার মধ্যে মনে রাখবেন আমাদের মেইনলি এখন বর্তমানে আমরা যেটা শিখি বা চলে সেটা হলো জেনেভা বা ইউপ্যাক পদ্ধতি। আমরা জানি ইউপ্যাক হলো ইন্টারন্যাশনালি আমাদের কি বলে স্বীকৃতি দেয়, তাই না? আর উপরে যে দুইটা আছে সেটা আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য লাগবে। বিভিন্ন সময় অ্যাডমিশন টেস্টে এখান থেকে
আসছে কিন্তু, হ্যাঁ। তো আমাদের তিনটাই শেখা লাগবে, যার মধ্যে বর্তমানে আমরা যত নামকরণ করি ইউপেক পদ্ধতিতে, এবং এটা হলো সবচেয়ে আপডেট এবং স্বীকৃত আন্তর্জাতিকভাবে। আর উপরে যে দুইটা আছে, আসলে অ্যাকচুয়ালি সবকিছু তো শুরুতেই পারফেক্ট হয় না। প্রথমে তারা তাদের মতো করে কিছু পদ্ধতি বের করলো, তখন দেখলো কিছু প্যাচ লাগে, প্যাচ লাগার পরে আবার নতুন করে আরেকটা আপডেট করলো, এমনি করতে করতে জিনিসগুলো আগাইছে। তো আমাদের উপরে যে দুইটা পদ্ধতি আছে এটা আবার অনেকে বাদ দেয়, অনেকে ইগনোর করে, পড়ে না। এটা কোনো সুযোগ নাই, অ্যাডমিশন টেস্টে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। তা মিনিমাম যতটুকু নলেজ থাকা দরকার এটা বিষয়ে সেটুকু রাখতে হবে, নাইলে কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, তো আশা করি এইটুক তথ্য আপনারা প্রত্যেকেই জানেন। যদি জৈব যৌগ কারো কলেজে পড়ায় থাকে, আপনারা অলরেডি এগুলা পড়ছেন যে নামকরণের পদ্ধতি কয়টা, 3টা, তাই না? ইয়েস। ওকে ওকে, মাস্টার সাকিবটা সুন্দর, দেখতো লোগোটা কত সুন্দর লাগতেছে, এমএস মাস্টার সাকিব যা আছে। আচ্ছা, ওকে ওকে, মাস্টার সাকিবই থাক। ওকে, ডান। এবার আসি, আমরা এক একটা করে একটু শিখবো। প্রথমে আমরা শিখবো সাধারণ বা প্রচলিত পদ্ধতি। এই পদ্ধতি কে কে পারেন একটু বলেন তো দেখি কমেন্টে। সাধারণ বা প্রচলিত পদ্ধতি কে কে পারেন আমাকে একটু কমেন্টে বলেন তো দেখি। আপনারা তো কলেজে অনেক জায়গায় পড়ছেন, বলেন কে কে পারেন, আমাকে বলেন সাধারণ বা প্রচলিত পদ্ধতি কে কে পারেন। কলেজে এখন যাইনি, কালকে যাব, সেকেন্ড ইয়ার ফার্স্ট ক্লাস যাব কলেজে। আচ্ছা আচ্ছা, বাকিরা বাকিরা বলেন, কমেন্টে বলেন, আমি লিখতে লিখতে বলেন। সাধারণ বা প্রচলিত পদ্ধতিতে মেইনলি অ্যালকেন আর অ্যালকোহল, তার সাথে মাঝে মাঝে অ্যালকেনটা লাগে। আমি বলছি এটা অনেক বেশিরভাগই এটা পড়ে না, এটা বাদ দিয়ে চলে যায়, ইভেন এই টপিকটা আছে খেয়ালও করে না, ডিরেক্ট চলে যায় নামকরণ ইউপেক পদ্ধতিতে। তো অ্যাডমিশন টেস্টের জন্য মিনিমাম যতটুকু নলেজ লাগে আমি ততটুকু করাবো। তো ওইখান থেকে মনে রাখবেন অ্যালকেন আর অ্যালকোহল সব থেকে বেশি আসে, আর এই দুইটা একটু শিখে রাখতে হবে। মোটামুটি আমরা এই 4টা সম্পর্কে আইডিয়া নিব কিভাবে সাধারণ পদ্ধতিতে নামকরণ করা হইতো। মনে রাখবেন সাধারণ বা প্রচলিত পদ্ধতি এটা হইল প্রথম পদ্ধতি। আচ্ছা, এটা বেশি হয়ে গেছে, এই পাশেই লিখি। এটা হইল প্রথম পদ্ধতি বা শুরুর দিকের পদ্ধতি। শুরুর দিকে যখন জৈব যৌগ আবিষ্কার করলো তখন এদের তারা নাম দেওয়া দরকার, তো তখন একদম প্রথম পদ্ধতি বা শুরুর দিকের পদ্ধতিটা হইলো সাধারণ বা প্রচলিত পদ্ধতি। তো কিভাবে নামকরণ করছে, এখানে একটা কথা মনে রাখতে হবে আপনাদের, কার্যকরী মূলকের সাথে কার্যকরী মূলকই গত ক্লাসে পড়াইছি। কার্যকরী মূলকের সাথে বলছি জৈব যৌগ একটা ক্লাসের সাথে আর একটা ক্লাস খুবই রিলেটেড। কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বনে হাইড্রোজেন সংখ্যা যথাক্রমে 2টি, 1টি এবং না থাকলে তাকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি কি বলে, 3 ডিগ্রি বলে। এটা লিখি। তাইলে মনে রাখবেন কার্যকরী মূলকের সাথে যুক্ত, কার্যকরী মূলকটাকে, কার্যকরী মূলক হলো অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, তারপরে দ্বিবন্ধন, ত্রিবন্ধন। কার্যকরী মূলক কি গতদিন বলছে এবং তোমরা বইতে সুন্দর মতো লিস্ট আছে।
তো কার্যকরী মূলকের সাথে যুক্ত যে কার্বনটা আছে সেই কার্বনে হাইড্রোজেন সংখ্যা যদি 2টা থাকে তখন সেটা 1 ডিগ্রি, হাইড্রোজেন সংখ্যা যদি 1টা থাকে তাহলে সেটা 2 ডিগ্রি, এবং কোনো হাইড্রোজেন না থাকলে তখন সেটাকে 3 ডিগ্রি বলা হয়। এবং এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় প্রাইমারি, এটাকে বলা হয় প্রাইমারি, এটাকে বলা হয় সেকেন্ডারি, এটাকে বলা হয় টারশিয়ারি। প্রাইমারি, সেকেন্ডারি এবং কি টারশিয়ারি। প্রাইমারি, সেকেন্ডারি এবং কি এবং টারশিয়ারি। আচ্ছা, এবার আরেকটা বিষয় একটু জানতে হবে, মনে রাখবেন 1 ডিগ্রি মানে হইল 1 ডিগ্রিকে বলা হয় এন, 2 ডিগ্রিকে বলা হয় আইসো এবং 3 ডিগ্রিকে বলা হয় নিও। মনে থাকবে 1 ডিগ্রিকে বলা হয় এন, 2 ডিগ্রিকে বলা হয় আইসো, 3 ডিগ্রিকে বলা হয় নিও। আর যদি সরল শিকল থাকে, সরল শিকল থাকলে তখন সেটা হলো এন, আর শাখা থাকলে তখন সেটাকে বলা হবে আইসো অথবা নিও। আইসো অথবা কি? আইসো অথবা নিও। যদি কার্বনের সাথে হাইড্রোজেন সংখ্যা 1টা থাকে তখন সেটা আইসো, আর কার্বনের সাথে হাইড্রোজেন না থাকলে সেটা তখন নিও। হ্যাঁ, কার্বনের সাথে হাইড্রোজেন 1টা থাকলে আইসো, হাইড্রোজেন না থাকলে তখন সেটাকে বলা হয় নিও। আবার বলি, পুরাটা সামারি করি। জৈব যৌগের নামকরণের 3টা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতিটা হলো সাধারণ বা প্রচলিত পদ্ধতি। এটা হলো একদম প্রথম পদ্ধতি বা শুরুর দিকের পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা মেইনলি এই 4টার নামকরণ শিখবো, কেননা আমাদের অ্যাডমিশন টেস্টে মূলত এই 4টার মধ্যেই আসে। এখন আমাদের প্রথমে একটা কথা মনে রাখতে হবে, শুধু এইখানের ক্ষেত্রে না, আমরা জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে দেখব কার্যকরী মূলকের সাথে যুক্ত, কার্যকরী মূলকের সাথে যুক্ত যে কার্বনটা থাকবে সেই কার্বনে হাইড্রোজেন যদি 2টা থাকে তখন তাকে 1 ডিগ্রি, হাইড্রোজেন 1টা থাকলে তখন তাকে কি 2 ডিগ্রি, এবং হাইড্রোজেন না থাকলে তখন তাকে 3 ডিগ্রি বলে। এটা কথা সবার আগে জানতে হবে। সেকেন্ড কথা, এখন নামকরণ কেমনে করে মনে রাখবো, প্রচলিত পদ্ধতিতে, সাধারণ পদ্ধতিতে যদি 1 ডিগ্রি হয় তখন তাকে এন, যদি 2 ডিগ্রি হয় তখন আইসো, এবং 3 ডিগ্রি হলে নিও বলে নামকরণ করা হয়। আর আরেকভাবে বলা যায়, সরল শিকল থাকলে মনে রাখবেন সব সময়, যখন সরল শিকল থাকবে, গত ক্লাসে পড়াইছি সরল শিকল শাখা শিকল পড়াইছি, তো সরল শিকল থাকলে তখন সেটাকে এন বলবো, আর শাখা থাকলে তখন তাকে আইসো বা নিও বলবো। এখন যদি 2 ডিগ্রি হয় তাহলে আইসো, আর 3 ডিগ্রি হলে তখন সেটা কি, তখন সেটা নিও। ঠিক আছে, এইটুক হলো আমার মেইন কথা হইলো এইটুক নিয়ে, এইটুক মুছা দিই, এইটুক এখানে লাগবে না, তো প্যারা নাই, এইটুক এত লাগবে না, প্যারা নাই। আচ্ছা, আমার মেইন লাগবে হলো এই যে নিয়মটা হলো এই যে, বলেন এতটুকু কথা সবাই বুঝছেন কিনা? এতটুকু কথা সবাই বুঝছেন কিনা? বলেন। হাইড্রোজেন 2টা থাকলে কত ডিগ্রি? 1 ডিগ্রি, তখন সেটা প্রাইমারি। হাইড্রোজেন কি 1টা থাকলে 2 ডিগ্রি, তখন তাকে সেকেন্ডারি। হাইড্রোজেন না থাকলে তখন সেটাকে 3 ডিগ্রি বা টারশিয়ারি বলে। ঠিক আছে, ডান। হাইড্রোজেন 2টা থাকলে প্রাইমারি। ওকে, আশা করি বুঝছেন। জান্নাতুল ফেরদৌস, ওয়ালাইকুম আসসালাম। আফরিন, কলেজে যাই নাই, জাস্ট এক্সাম দিচ্ছি। আচ্ছা, প্যারা নাই। জেনেভা পারি শুধু। আচ্ছা, শুধু জেনেভা শিখলে অ্যাডমিশন টেস্টে কিন্তু হবে না। হ্যাঁ, ওকে, সবাই বুঝছি, ডান। এবার আরেকটু প্র্যাকটিস করলে আরেকটু ডান হয়ে যাবে, ঠিক আছে, দেখেন অ্যালকেন। প্রথমে আমরা এই সাধারণ বা প্রচলিত পদ্ধতিতে অ্যালকেনের নামকরণ করব। এখানে একটা যৌগ দেওয়া আছে, যেই যৌগটার মধ্যে কোনো শাখা আছে,
কোন শাখা কি আছে? দেখো তো এখানে কোনো শাখা আছে? না। আমি বলছি শাখা না থাকলে নাম কি হবে? শাখা না থাকলে নাম হবে এন। শাখা না থাকলে নাম কি হবে? এন। দিলাম এন। এবার এখানে কয়টা কার্বন আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এটার নাম হবে এন বিউটেন। তাহলে এটার নাম হবে কি স্যার? এটার নাম হবে এন বিউটেন। দেখেন বুঝছেন কিনা? খুবই সোজা, খুবই সোজা। জি, প্রাইমারি হবে। এবার আসেন 2 নাম্বার। 2 নাম্বারটা কি আছে? CH3 CH2 CH। আচ্ছা, যা মন চাই থাক। এখন দেখতেছি এটা কি সরল শিকল না শাখা শিকল? শাখা শিকল। এখানে কি আছে? এখানে একটা শাখা আছে, আছে না? আছে। আচ্ছা, তাইলে এই শাখার সাথে যে কার্বনটা আছে, এই কার্বনে কয়টা হাইড্রোজেন আছে? এই কার্বনে হাইড্রোজেন আছে একটা। আমরা জানি একটা হাইড্রোজেন থাকলে কত ডিগ্রি? একটা হাইড্রোজেন থাকলে 2 ডিগ্রি। 2 ডিগ্রি মানে কি? 2 ডিগ্রি মানে হলো আইসো। তখন এর নাম হবে আইসো। তারপরে কার্বন কয়টা আছে? 1 2 3 4 5টা। তখন নাম হবে আইসো পেন্টেন। নাম কি হবে? আইসোপেন্টেন। কেন? কারণ আমরা জানি শাখা থাকলে আইসো বা নিও, আর আইসো 2 ডিগ্রি হলে আইসো, 3 ডিগ্রি হলে নিও। তাহলে যেহেতু এটা কার্বনের সাথে এই যে কার্যকরী মূলক শাখার সাথে যুক্ত যে কার্বন, সেখানে একটা হাইড্রোজেন আছে, সুতরাং সেটা হবে কি 2 ডিগ্রি, অর্থাৎ আইসো। তাহলে এটার নাম হবে আইসোপেন্টেন। এটার নাম কি হবে স্যার? এটার নাম হবে আইসোপেন্টেন। স্যার হাইড্রোজেন 1 হলে আইসো, হাইড্রোজেন না থাকলে নিও। ইয়েস। হাইড্রোজেন 2টা থাকলে কি বলে? হাইড্রোজেন 2টা থাকলে তো এন। হাইড্রোজেন 2টা থাকলে তো এন, ওটা নরমালি থাকে। হাইড্রোজেন 2টা থাকলে তো তখন সেটা নরমাল শাখা শিকল। কোনো শাখা শিকল নাই, সরল শিকল। তখন এন। তখন এন। ওকে, তখন এন। হ্যাঁ, তখন এন। ওকে, বুঝতে পারছি। ডান, ডান, ডান। ওকে, এবার আসেন তারপরেরটা। এই দেখেন, এটার ক্ষেত্রে দেখেন এখানে এখানে কি আছে? শাখা আছে, আছে না? আছে। তাইলে এখানে এই যে শাখা যে আছে, শাখার সাথে যে কার্বনটা আছে, সেখানে শাখা থাকলে আইসো বা নিও। আর যেহেতু শাখার সাথে এখানে কোনো কার্বনের সাথে হাইড্রোজেন নাই, শাখার সাথে যে কার্বন তার সাথে যেহেতু কোনো হাইড্রোজেন নাই, তার মানে সেটা 3 ডিগ্রি। আর 3 ডিগ্রি মানে কি? নিও। কয়টা কার্বন আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তাহলে নাম হবে নিও পেন্টেন। তখন এর নাম হবে নিও পেন্টেন। তখন নাম কি হবে? তখন নাম হবে নিও পেন্টেন। দেখেন বুঝছেন কিনা অ্যালকেন? দেখেন অ্যালকেন বুঝছেন কিনা? দেখেন অ্যালকেন বুঝছেন কিনা? সবাই বলেন এই 3টা বুঝছি কিনা? লাগবে, এগুলা লাগবে, কোনো জায়গায় গ্যাপ রাখা যাবে না। আশা করি সবাই বুঝছেন। ইজি ইজি ইজি। শাখা না থাকলে, নরমালি থাকলে এন, 4টা কার্বন আছে, এন বিউটেন। শাখা থাকলে আইসো বা নিও। যেহেতু এখানে কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, তাই আইসোপেন্টেন। আর যেহেতু এখানে কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নাই, তাই এটা নিওপেন্টেন। হ্যাঁ, আশা করি বুঝছি। আইসোপেন্টেন আরেকবার, এই দেখেন, এই দেখেন, এই দেখেন শাখা আছে, শাখা থাকলেই আইসো বা নিও। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন আইসো হবে না নিও হবে? এই দেখেন কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন থাকলে সেটা কত ডিগ্রি? 2 ডিগ্রি। 2 ডিগ্রি মানে কি? আইসো। তাহলে আইসো পেন্টেন। আর এখানে দেখেন কোনো হাইড্রোজেন নাই, হাইড্রোজেন না থাকলে, সরি, হাইড্রোজেন না থাকলে কত ডিগ্রি? 3 ডিগ্রি। 3 ডিগ্রি মানে কি? নিও। তাই এটা নিও পেন্টেন। আশা করি বুঝতে পারিয়াছেন। স্যার তাহলে আমরা এসএসসি তে যে নামকরণ করতাম সেটা ভুল ছিল? না না না, নামকরণ আমি কি বলতেছি, নামকরণের টোটাল পদ্ধতি হলো, টোটাল পদ্ধতি কয়টা? 3টা। টোটাল 3টা পদ্ধতি। এখন আমরা শিখতেছি প্রথমটা। হ্যাঁ, এই প্রথমটাই ভুল আছে কিছু, সবগুলা মিলানো যায় না এটা দিয়া। তখন আস্তে আস্তে আপডেট করতে করতে আবিষ্কার করলো দ্বিতীয়টা। এরপরে আপডেট করে ফাইনালি আমরা যেটা শিখছি সেটা হলো এইটা। হ্যাঁ, আমাদের মেইন হলো ফাইনালি আমরা এটা শিখবো। বাট এর আগে এই 2টা আমাদের অ্যাডমিশন টেস্টে আসে, এবং এই গল্পগুলো জানতে হবে আগে কি নামকরণ ছিল, পরে কি। অ্যাডমিশন টেস্টে আসে, প্রশ্নগুলো সলভ করলে দেখবেন। এই কারণে আমাদের লাগবে। হ্যাঁ, মাঝে মাঝে আসে একটা 1 মার্ক, অনেক সময় ইস্যু হয়ে যায়, কারণ আমাদের 1 মার্কও ছাড়ার কোনো অপশন নাই, আমরা সবই শিখবো। ওটা ইউপিএক পদ্ধতি, ঠিক আছে?
আচ্ছা, সবাই আশা করি বুঝতে পারছেন, সবাই আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। ওকে, এবার আসি অ্যালকিনের কিভাবে করব। এবার আমরা যেটা শিখবো অ্যালকিনের কিভাবে করব। অ্যালকিন করার জন্য প্রথম স্টেপটা হইল আমাদের কি করতে হবে, কার্বন সংখ্যা অনুযায়ী প্রথম অংশ এবং তার সাথে লাস্টে জুড়ে দিব ইলিন। কি জুড়ে দিব, তার সাথে লিখবো ইলিন। 2 নাম্বার, দ্বিবন্ধন তো শুরুতেই থাকবে এমন না, বিভিন্ন জায়গায় থাকতে পারে একটা যৌগের। তো তখন আমরা কি করব, আলফা, বিটা, তারপরে গামা, তারপরে কি বলে আলফা, বিটা, গামা, তারপরে কি বলে ডেল্টা ইত্যাদি দিয়ে দ্বিবন্ধন চিহ্নিত করব। আর শাখা থাকলে, অ্যালকিনে যদি কোনো শাখা থাকলে তখন সেটা নাম হয়ে যাবে আইসো। অ্যালকিনের শাখা থাকলে তার নাম কি হয়ে যাবে, আইসো। দেখেন এই 3টা লাইন একবার একটু চোখ বুলান, এই 3টা লাইন একবার একটু চোখ বুলান। ডিরেক্ট ইংলিশের স্মল লেটার ইউজ করা বেটার, ইয়েস। হ্যাঁ, বাংলা লেখার দরকার নাই, ডিরেক্ট ইংলিশের ইয়ে লেটার ব্যবহার করবি, ইয়েস। ডান ডান। এই 3টা লাইন একটু মাথায় রাখলে অ্যালকেন হয়ে যাবে, এই 3টা লাইন মাথায় রাখলে অ্যালকেন হয়ে যাবে। ওকে, তাহলে আমরা একটু দেখি অ্যালকেনের উদাহরণ দেখি। প্রথমে দেখেন এখানে একটা যৌগ লেখা আছে। আমরা জানি অ্যালকিন লেখার সিস্টেম কি, অ্যালকিন লেখার সিস্টেম হলো কার্বন সংখ্যা অনুযায়ী প্রথম অংশ প্লাস ইলিন। এখানে কার্বন কয়টা আছে, 2টা, তাহলে ইথ এবং নামের শেষে ইলিন, তাহলে এটার নাম হবে ইথিলিন। তাহলে নাম কি হবে, এটার নাম হবে ইথিলিন, নাম হবে ইথিলিন, নাম কি হবে, নাম হবে ইথিলিন। এবার আসেন 2 নাম্বারটা। 2 নাম্বারে দেখেন এখানে কি কোনো শাখা আছে, নাই। এখানে কয়টা কার্বন, 1টা, 2টা, 3টা, তাহলে প্রোপ, তার সাথে নামের শেষে কি হবে, যদি দ্বিবন্ধন আছে ইলিন, অ্যালকিন মানে নামের শেষে ইলিন যোগ করবো এখানে, তাহলে এটা হবে প্রোপিলিন। এটা কি হবে, 3টা প্রোপ তার সাথে ইলিন, তাহলে প্রোপিলিন, এটার নাম হবে প্রোপিলিন। কার্বন সংখ্যা যদি 3-এর বেশি হয়ে যায় তখন আমরা একটু কি করব, তখন আমরা আলফা বিটা মার্কিং করব। বা যদি দ্বিবন্ধনটা এরকম কম বেশি হয়, দ্বিবন্ধনটা এখানে না থেকে যেমন দেখো যখন 3টা কার্বন এখানে দ্বিবন্ধন না থেকে, একটু খেয়াল করে না, এগুলো বুঝতে হবে। ধরেন এগুলা বেসিক ঠিকঠাক না থাকলে বুঝতে পারবে না, মুখস্থ মতো করতে হবে। ধরেন এখানে দ্বিবন্ধনটা নাই, এখানে আছে একক বন্ধন, দ্বিবন্ধনটা এখানে একই না, এখানেও 1 নম্বরে, এখানেও কিন্তু 1 নম্বরে হইতেছে। এই কারণে 3টা কার্বন পর্যন্ত আমরা আলফা বিটা গামাতে যাই না। 3-এর বেশি চলে আসছে, যেমন এখন এইখানে থাকলে দ্বিবন্ধন যেই কথা হবে, এইখানে থাকলে কি সেই কথা হবে না, তাইলে এখন আমাকে মার্কিং করতে হবে। বাট 3টা কার্বন পর্যন্ত দেখেন, যখন 2টা কার্বন তখন আমার এখানেই থাকবে, যখন 3টা কার্বন আমি এইখানে দেই আর এইখানে দেই, কথা তো সেই এক, এই পাশ থেকে আসলে এটা শুরুতে, এখানে দিলে এটাও 1 নম্বরেই আছে। তাইলে আমার মেইন 3-এর বেশি থাকলে তখন আমরা আলফা বিটা গামা কি করব, মার্ক করব। তাহলে দেখেন এটা আলফা, এটা আলফা, এটা বিটা, গামা, এটা ডেল্টা। তাইলে এখানে কত নাম্বার কার্বনে দ্বিবন্ধন আছে, আলফাতে, তাহলে এটা হবে আলফা। দেন এখানে কয়টা কার্বন, 1টা, 2টা, 3টা, 4টা, তাহলে বিউট। আর অ্যালকিন থাকলে নামের শেষে ইলিন, তাহলে এটা হবে আলফা বিউটিলিন, আলফা বিউটিলিন। দেখেন বুঝতে পারছেন কিনা, আলফা বিউটিলিন। স্যার আরেকবার ফর্মুলাগুলো, অ্যালকিনের ফর্মুলাগুলো হইলো কিচ্ছু না, যতগুলা কার্বন থাকবে সেই নামের সাথে লাস্টে ইলিন যোগ করতে হবে। যেমন ইথ, 2টা কার্বন থাকলে ইথ, তার সাথে ইলিন, ইথিলিন। 3টা কার্বন থাকলে প্রোপ, তার সাথে ইলিন, প্রোপিলিন। হ্যাঁ, তো এইভাবে করে যাবে। 4টা কার্বন থাকলে বিউট, তার সাথে ইলিন, বিউটিলিন, এভাবে গেল।
দুই নম্বর কথা হইলো আমাদের দ্বিবন্ধনটা তো সবসময় শুরুতেই থাকবে এমন না। যখন 3-এর বেশি কার্বন থাকবে তখন বিভিন্ন জায়গায় তো দ্বিবন্ধন থাকতে পারে, তখন আমি বুঝবো কেমনে? হ্যাঁ, একটা দ্বিবন্ধন, তুমি এটার নাম বিউটিলিন, ঠিক আছে, কিন্তু এইখানে দ্বিবন্ধন থাকলে যেই কথা, মাঝখানে থাকলে সেই কথা না, কিন্তু দুইটার নামই তো বিউটিলিন। তো তখন আমাকে কি করতে হবে? তখন আলফা বিটা গামা ডেল্টা এভাবে করে মার্ক করে নিতে হবে। যত নম্বর কার্বনে যার যেই কার্বনে থাকবে, যেমন আলফা কার্বনে আছে তো আলফা বিউটিলিন লিখতে হবে। আচ্ছা, আর তারপরে কথা বলছে যদি শাখা থাকে, শাখা থাকলে তার নাম হয়ে যাবে আইসো। যেমন এই 4 নম্বর উদাহরণটার দিকে তাকান, এখানে কি আছে? এখানে কিন্তু শাখা আছে, শাখা থাকলেই তখন তার নাম হয়ে যাবে কি? আইসো। দেন কয়টা কার্বন আছে? 1টা 2টা 3টা 4টা, তাহলে এটা হবে বিউট, তার সাথে ইলিন, তাহলে আইসো বিউটিলিন। আইসো কি? আইসো বিউটিলিন। দেখেন বুঝছেন কিনা। স্যার অ্যালকেনের নামকরণটা একবার সামারি করবেন প্লিজ। অ্যালকেনেরটা তো খুবই সোজা। অ্যালকেনের ক্ষেত্রে হবে কি? অ্যালকেনের ক্ষেত্রে হলে যদি কোনো শাখা না থাকে, সরল শিকল থাকলে এন, আর যে কয়টা কার্বন, 4টা কার্বন আছে তাই বিউটেন, 5টা থাকলে হয়তো পেন্টেন, এরকম। আর শাখা থাকলে আইসো অথবা নিও। যদি কার্বনের সাথে একটা হাইড্রোজেন থাকে তাহলে আইসো, কারণ 2 ডিগ্রি, আর যদি এখানে কোনো হাইড্রোজেন না থাকে তাহলে নিও, কারণ 3 ডিগ্রি। এই যে আমি যে শুরুর পেজগুলো লিখে দিতেছি এটা পড়লে হয়ে যাবে। এই যে 1 ডিগ্রি হলে এন, 2 ডিগ্রি হলে আইসো, 3 ডিগ্রি হলে নিও। সরল শিকল থাকলে এন, শাখা থাকলে আইসো অথবা নিও। শাখা থাকলে কি? আইসো অথবা নিও। এটা আরেকটু সহজ করে দিই, এটাকে আরেকটু সহজ করে দিই। শাখা থাকলে আইসো অথবা কি? আইসো অথবা নিও। আইসো কখন? যখন 2 ডিগ্রি, আর নিও কখন? যখন 3 ডিগ্রি। হ্যাঁ, আর 2 ডিগ্রি 3 ডিগ্রিকে এই যে আমি সংজ্ঞায় বলে দিচ্ছি। ওকে, ডান। আরেকটু রিভিশন করবেন, পেরে যাবেন, টেনশনে কিছু নেই। ওকে, ডান। স্যার আলফা বিটা মার্কগুলো এখানে উল্টা ভাবে করলে হবে না। না 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 না, যেদিক থেকে দ্বিবন্ধন, এই যে দ্বিবন্ধনটা শুরু কোন দিক থেকে? এদিক থেকে শুরু করতে হবে। এদিক থেকে যদি থাকতো তাহলে আমরা এদিক থেকে শুরু করতাম, যেদিক থেকে থাকবো ওই দিক থেকে শুরু করতে হবে। হ্যাঁ, এটা নিয়ে এত কথা কেন বলতেছি না, কারণ এটা তো ফাইনাল না। হ্যাঁ, এই কথাগুলো বলবো হলো যখন আমরা আন্তর্জাতিক ইউপ্যাক পদ্ধতি শিখবো, জেনেভা পদ্ধতি, তখন। দেন আসেন অ্যালকাইন। অ্যালকাইন তারও সোজা, অ্যালকাইন তারও সোজা, মনে রাখবেন। অ্যালকাইন হলো অ্যাসিটিলিনের, অ্যালকাইন হলো অ্যাসিটিলিনের, অ্যাসিটিলিনের কিরে, অ্যাসিটিলিনের জাতক হিসেবে লিখতে হবে। তাহলে অ্যালকাইন লেখার সিস্টেম কি? অ্যাসিটিলিনের জাতক হিসাবে লিখতে হবে, মনে থাকবে, অ্যাসিটিলিনের জাতক হিসাবে লিখতে হবে, অ্যাসিটিলিনের জাতক হিসাবে লিখতে হবে, ঠিক আছে? অ্যাসিটিলিনের জাতক হিসাবে লিখতে হবে। ওকে, ওকে, দেখেন কিভাবে লিখতে হবে, দেখেন কিভাবে লিখতে হবে। আমরা জানি অ্যালকিন এবং অ্যালকাইনের এক কার্বন বিশিষ্ট হয় না, 2 দিয়েই শুরু। তো এইটার নাম হলো অ্যাসিটিলিন, আমরা জানি অ্যাসিটিলিন, 9-10 কিন্তু পড়ছি অ্যাসিটিলিন। হ্যাঁ, এই ইথাইনের আরেকটা নাম কিন্তু অ্যাসিটিলিন। এবার আসেন তারপরের গুলো কি করতে হবে? সিস্টেম হলো অ্যাসিটিলিনের জাতক হিসাবে লিখতে হবে। এখানে দেখেন এই যে ত্রিবন্ধন আছে, তার মানে অ্যালকাইন, তার মানে অ্যাসিটিলিনের জাতক হিসাবে লিখতে হবে। কিভাবে লিখবো? এই যে এইটা তো ত্রিবন্ধন এই দুইটা কার্বনের মধ্যে, তাহলে বাকি আছে এই ভদ্রলোক, এটার নাম কি? আমরা গতদিন পড়ছি অ্যালকাইল মূলক মিথাইল, এটার নাম হবে মিথাইল, এটার নাম হবে মিথাইল অ্যাসিটিলিন। এর নাম কি হবে? মিথাইল অ্যাসিটিলিন। এর নাম হবে মিথাইল অ্যাসিটিলিন। পরেরটা দেখেন, ত্রিবন্ধন কি এই দুইটা কার্বনের মধ্যে, তাহলে এই পাশে একটা অংশ আছে, এই পাশে একটা কি আছে? অংশ আছে। এর নাম কি হবে? এই পাশে কি? এই পাশে CH3 CH2, তার মানে কি শুধু CH3 থাকলে মিথাইল। আমরা দেখেন CH3 মানে কি? মিথাইল মূলক। তারপরে ইথেন থেকে যখন একটা কার্বন চলে, একটা হাইড্রোজেন চলে যায়, তখন সেটা অ্যালকাইল, তখন সেটা কি মূলক? তখন সেটা কিন্তু ইথাইল মূলক। এরকম ভাবে চলে না জি? তাহলে এই পাশে আছে ইথাইল মূলক, এই পাশে আছে মিথাইল মূলক, তাহলে নাম হবে ইথাইল
মিথাইল অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন, ইথাইল মিথাইল অ্যাসিটিলিন। ঠিক আছে, এর নাম কি হবে? এর নাম হবে ইথাইল মিথাইল অ্যাসিটিলিন। তাহলে অ্যালকাইন কিভাবে লিখতে হয়? অ্যাসিটিলিনের জাতক হিসাবে এই প্রথম যেটা, সেটা তো অ্যাসিটিলিন সব সময়। হ্যাঁ, আমরা জানি ইথাইনের আরেকটা নাম হলো অ্যাসিটিলিন। পরের গুলা কিভাবে নামকরণ করবো? বাকি যা থাকবে, এই কার্বন কার্বন যে ত্রিবন্ধন থাকবে তার আশেপাশে যারা থাকবে তাদেরকে কি হিসাবে লিখতে হবে? যেমন দেখেন এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন, এই দুজনের মাঝখানে এই পাশে একটা কি আছে? মিথাইল মূলক। তাহলে তার নাম আগে লিখতে হবে মিথাইল, দেন এর নাম অলওয়েজ অ্যাসিটিলিন। আবার দেখেন কার্বন কার্বন ত্রিবন্ধন, এই দুজনের মধ্যে এই পাশে আছে ইথাইল মূলক, এই পাশে আছে মিথাইল মূলক। তাহলে ইথাইল মিথাইল দেন কি? অ্যাসিটিলিন। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। জি, অ্যাসিটিলিন মাস্ট থাকবে, অ্যাসিটিলিন মাস্ট থাকবে, অ্যাসিটিলিন মাস্ট থাকবে। ওকে, অ্যাসিটিলিন মাস্ট থাকবে। ওকে, সবাই আশা করি বুঝিতে পারিয়াছেন, সবাই আশা করি বুঝিতে পারিয়াছেন। মিথাইল ইথাইল অ্যাসিটিলিন হলো না কেন? এগুলা যখন একাধিক একাধিক মূলক যখন থাকে তখন অ্যালফাবেটিক্যালি লিখতে হয়। যেমন ইথাইল শুরু কি দিয়ে? ই দিয়ে। আর মিথাইল শুরু এম দিয়ে। তাহলে আগে কে? ইথাইল, এই ই, এই কারণে ইথাইল আগে লিখছি, মিথাইল পরে লিখছি। হ্যাঁ, যদি প্রোপাইল থাকতো তখন আবার ওইভাবে করে লিখতে হইতো। ঠিক আছে, মনে রাখবো যখন একাধিক মূলক থাকবে তখন অ্যালফাবেটিক্যালি লিখতে হয়। অ্যালফাবেটিক্যালি যে আগে তাকে আগে লিখবো, যে পরে তাকে পরে লিখবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। জি জি, এবার আসি অ্যালকোহল। এবার আমরা দেখব অ্যালকোহলের ক্ষেত্রে কিভাবে লিখতে হয়। একটু মনোযোগ দেন, মেইনলি অ্যালকেন এবং অ্যালকোহল এই দুইটা থেকে আসে। তো প্রথমটা দেখেন, কোন শাখা আছে? কোন শাখা নাই। কোন শাখা না থাকলে, সরল শিকল থাকলে আমরা জানি নাম হইল এন, লিখলাম এন। এবার দেখেন এখানে কয়টা কার্বন? একটা, দুইটা, তিনটা, তার মানে প্রোপ। হ্যাঁ, তার মানে কি? প্রোপ। তো যেহেতু অ্যালকোহল মূলক, তাহলে নামের শেষে কি হবে? আইল যুক্ত হয়, তাহলে এটার নাম হয় প্রোপাইল। এন প্রোপাইল, অ্যালকাইল, দেন কি? অ্যালকোহল, অ্যালকোহল। আবার বলি, সরল শিকল এন, তিনটা কার্বন, তাই প্রোপাইল অ্যালকাইল, দেন কি? ওএইচ এর কারণে অ্যালকোহল, তাহলে এন প্রোপাইল অ্যালকোহল। ঠিক আছে, এন প্রোপাইল অ্যালকোহল। ওকে, ইংরেজি হাতের অক্ষর অনুযায়ী হবে। ইয়েস রাকিব, ইয়েস। পরেরটা আসেন, পরেরটা দেখেন শাখা আছে। আমি বলছি সরল শিকল হলে এন, শাখা থাকলে কি? শাখা থাকলে তখন কিন্তু আইসো। শাখা থাকলে তখন কি হবে? দেখেন এই যে শাখা, এর সাথে কার্বন কত ডিগ্রি? একটা হাইড্রোজেন থাকলে 2 ডিগ্রি, তার নাম হবে আইসো। দেন কয়টা কার্বন? একটা, দুইটা, তিনটা, টোটাল 4টা কার্বন, তাহলে বিউটাইল, বিউটাইল। আর কি মূলক? অ্যালকোহল যেহেতু, তাহলে অ্যালকোহল, নাম হবে আইসোবিউটাইল অ্যালকোহল। আইসোবিউট, স্যার প্রোপানল হয় না? না, প্রোপানল তো ইউপ্যাক বা জেনেভা পদ্ধতি, একদম আপডেট আন্তর্জাতিক পদ্ধতি। এই যখন শুরুর দিকে তখন তো আর এমনি হইতো না, তখন হইতো এরকম অ্যালকাইল অ্যালকোহল হিসেবে লেখা হইতো। হ্যাঁ, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল, এইভাবে করে। ঠিক আছে, তারপরে নামের শেষে অ্যালকোহল যুক্ত করে দিত, তখন বুঝতাম এটা অ্যালকোহল মূলক। ঠিক আছে, আমরা তো এটা পড়তেছি একদম শুরুর পদ্ধতি, একদম প্রথম পদ্ধতি। হ্যাঁ, প্রোপানল এখন না, প্রোপানল হয় ইউপ্যাক পদ্ধতিতে, এখানে না। হ্যাঁ, এখানে না, এখানে এই স্টাইলে লিখতে হবে। না, হবে না। হ্যাঁ, প্রোপানল তো হবে ওই ইউপ্যাক পদ্ধতিতে, সাধারণ পদ্ধতিতে হবে না। তাহলে তার পার্থক্য কি হলো? তাহলে তো আমরা বলতাম একটা পদ্ধতি আছে। ঠিক আছে, তখন তো আমরা একটা পদ্ধতি বলতাম। কেন শিখাইতেছি বুঝতেছে না? টাইম লস কইরা, কারণ আছে তো। ওকে, বলেন বুঝিয়েছেন কিনা? জি স্যার, বুঝছি, ডান। বুঝছি সবাই, ডান।
এবার আসেন ওই পাশে যান, এখানে এই ওএস মানে কিন্তু শাখা না, হ্যাঁ দেখেন CH3 CH2 OH ও লেখা যায়, অথবা CH3 CH2 OH আমরা লিখছি, তার মানে বিষয়টা এমন না এটা শাখা, এটা কিন্তু একসাথে, হ্যাঁ বন্ধনটা জাস্ট দেখানো হয়েছে। অনেকে আবার এই OH টা এটা দেখে মনে করে শাখা, না শাখা হইলো এইটা, শাখা হইলো এইটা, এই যে শাখা বেরোচ্ছে কার্বন থেকে, হ্যাঁ কিন্তু এটা কিন্তু শাখা না, এটা কিন্তু একসাথে। এবার আসেন এই এটাকে একসাথে CHOH লেখা যায়, কোনো সমস্যা নেই। তো এই যে এবার দেখেন এটা এটা কি, এখানে কোনো শাখা আছে না, শাখা নাই। তাইলে এখন দেখেন এখানে অ্যালকোহল মূলকটা কত নাম্বার কার্বন আছে, 2 নাম্বার কার্বনে। এই এই কার্যকরী মূলকের সাথে যুক্ত যে কার্বনটা আছে তার সাথে কয়টা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন আছে। আমরা জানি একটা হাইড্রোজেন থাকলে সেটা কত ডিগ্রি, সেটা 2 ডিগ্রি, কারণ এটা কত ডিগ্রি অ্যালকোহল, এটা হলো 2 ডিগ্রি অ্যালকোহল। এটা কত ডিগ্রি অ্যালকোহল, এটা হলো 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি মানে কি, 2 ডিগ্রি মানে হলো কি, আমরা জানি 1 ডিগ্রি মানে প্রাইমারি, 2 ডিগ্রি মানে সেকেন্ডারি, 3 ডিগ্রি মানে টারশিয়ারি। তো 2 ডিগ্রির যে সেকেন্ডারি ওইখান থেকে নিচ্ছে সেক, ওইখান থেকে শর্টে বলে সেক, সেক বললেই বুঝো সেকেন্ডারি মানে 2 ডিগ্রি, হ্যাঁ। দেন কয়টা কার্বন আছে, একটা দুইটা তিনটা চারটা, তাহলে চারটা কার্বন, তাহলে বিউটাইল, সেক বিউটাইল অ্যালকোহল, সেক বিউটাইল অ্যালকোহল, ঠিক আছে। অবশ্যই অ্যালকোহল, এই যে OH CHO COOH যা আছে, অ্যালকোহল অ্যালডিহাইড কার্বক্সিলিক অ্যাসিড, তারপর কিটোন ইথার যা আছে সবাই 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 কি, সবাই তো কার্যকরী মূলক। ওকে ডান। তাহলে পরেরটা কি হবে, আপনারা অলরেডি বুঝে গেছেন, হ্যাঁ পরেরটা কি হবে, এই যে কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বন সেখানে কোনো হাইড্রোজেন আছে না, তার মানে এটা কত ডিগ্রি অ্যালকোহল, তার মানে এটা 3 ডিগ্রি অ্যালকোহল। আমরা জানি 3 ডিগ্রি মানে কি, 3 ডিগ্রি মানে কি, 3 ডিগ্রি মানে হইলো কি টারশিয়ারি, তাহলে এখান থেকে লিখবো টার, দেন কয়টা কার্বন, একটা দুইটা তিনটা চারটা, তাহলে বিউটাইল অ্যালকোহল। ঠিক আছে, বিউটাইল অ্যালকোহল। ওকে, এই প্যাচ গুলা কই লাগে দেখেন, এই যে এই 2 ডিগ্রি মানে তো সেক অথবা কি আইসো, তো দেখেন এইটাও আইসো বিউটাইল অ্যালকোহল, এইটাও আইসো বিউটাইল অ্যালকোহল, তাইলে তো দুইজন কি একই জিনিস না। দেখছেন প্যাচ গুলা কই লাগে, এই দেখেন এইটাও আইসো বিউটাইল অ্যালকোহল, এইটাও কিন্তু আইসো বিউটাইল অ্যালকোহলই, তাই না। তো তখন কিন্তু যে প্যাচ গুলা লাগা শুরু হইলো, তখন বুঝলো না এই পদ্ধতিতে নামকরণ করা যাবে না, আস্তে আস্তে তখন আপডেট হইতে হবে, এভাবে করলে আমার প্যাচ লাগা শুরু হবে। এই কারণেই পরবর্তীতে এইখান থেকে নতুন আরেকটা পদ্ধতিতে মানুষ কি করে, মানুষ জাম্প করে। ঠিক আছে স্যার, এগুলোতে আইসো আইসো নিয়ে হলো না কেন, ওই যে দেখেন এইটাও আইসো তখন এইটাও আইসো, তখন তারা বলল যে শাখা থাকলেই আইসো নিয়ে দিব, শাখা থাকলেই আইসো নিয়ে দিব। হ্যাঁ আমরা কি পড়ছি দেখেন তো, কেন হয় না এই প্রশ্ন উত্তর কিন্তু দিয়ে আসছি। হ্যাঁ শাখা থাকলে আইসো নিও, শাখা থাকলে আইসো নিও, কিন্তু এখানে কি কোনো শাখা আছে, শাখা কিন্তু নাই, এইখানে শাখা আছে তাই আইসো, বাট এই দুইটা কি কোনো শাখা আছে না, এই কারণে কিন্তু এটাকে কি দিছি, তখন এটাকে বলছি সেক এবং টার হিসেবে করছি। ঠিক আছে, আইসোনিও হলো না কেন আফরিন বুঝছেন, কারণ এইখানে শাখা আছে বাট এইখানে কিন্তু শাখা নাই, এই কারণে। আর তারপরও এরকম প্যাচ লাগবে, এরকম কনফিউজ হবাই, এই কারণে এই পদ্ধতিটাকে আস্তে আস্তে একটা আপডেট করা হয়েছে। ঠিক আছে, বাট এখন পর্যন্ত যতটুকু বলছে এতটুকু পর্যন্ত একদম পারফেক্ট আছে, এবং এতটুকু পর্যন্ত তোমার কনসেপ্ট জানাই লাগবে অ্যাডমিশন টেস্টের জন্য। হ্যাঁ আশা করি বুঝতে পারছেন। স্যার অ্যালকিনের নামকরণটা বুঝি না, একটু সামারি করবেন। অ্যালকিনের নামকরণটা সামারি, অ্যালকিনের নামকরণটা কার্বন সংখ্যা অনুযায়ী প্রথম অংশ তার সাথে ইলিন, দুইটা কার্বন থাকলে ইথ তার সাথে ইলিন ইথিলিন, তিনটা থাকলে প্রোপ তার সাথে ইলিন প্রোপিলিন, এইভাবে করে যাবে নর্মালি যেমনে যায়। তার মানে কার্বন সংখ্যা অনুযায়ী কি করব, নামের নাম লিখে তার লাস্টে ইলিন যোগ করে দিব, ইথিলিন প্রোপিলিন বিউটিলিন এরকম গেল। যদি কি থাকে, এই যে আলফা বিটা গামা ডেল্টা কখন দিব, দ্বিবন্ধনকে চিহ্নিত করতে, যখন 3-এর বেশি কার্বন থাকে তখন কি হয়, তখন দেখা যায় আমার দ্বিবন্ধনটা বিভিন্ন জায়গায় থাকতে পারে, তখন ওইটাকে মার্ক করার জন্য আমি কি করবো, আলফা বিটা গামা এরকম মার্কিং করে নিব। আর শাখা থাকলেই তার সাথে কি হবে, আইসো হবে, তার নাম কি হবে, আইসো। যেমন এইখানে
দুইটা কার্বন আছে, কোনো শাখা আছে নাই। দুইটা কার্বন ইথ, নামের শেষে ইলিন ইথিলিন। তিনটা কার্বন আছে প্রপ, নামের সাথে ইলিন প্রপিলিন। এখানে চারটা কার্বন আছে, তিনের বেশি আছে, তখন আমাকে আলফা বিটা গামা মার্ক করতে হবে। যেহেতু আলফা কার্বনের দ্বিবন্ধন, তাই আগে আলফা, দেন চারটা কার্বন বিউট, নামের শেষে ইলিন বিউটিলিন। এখানে শাখা আছে, শাখা থাকলেই আইসো, চারটা কার্বন আছে, তাই বিউটিলিন। আশা করি বুঝছেন, আশা করি বুঝতে পারিয়াছেন। ওকে, ডান। কার্বন সংখ্যা 3 কম হলে স্যার টার না হয়ে নিও হবে না? যখন নামকরণ করছে টার হিসাবেই করছে, হ্যাঁ, নামকরণ যখন করছে টার হিসাবেই করছে। এই কার্বনের সাথে যে কার্যকরী মূলক যুক্ত কার্বনে যেহেতু হাইড্রোজেন একটাও নাই, 3 ডিগ্রি টার হিসাবে করছে। কিন্তু অ্যাকচুয়ালি করতে গেলে দেখা যাবে কি, দেখা যাবে এইটা আমার মাতৃযৌগ, তখন কিন্তু এইটা আমার শাখা হয়ে যাইতেছে। সুতরাং নিও হবে, সমস্যা নেই। নিও বিউটাইল অ্যালকোহল হবে, সমস্যা নেই। হ্যাঁ, নিও বিউটাইল অ্যালকোহল হবে, সমস্যা নেই। ওকে, ডান। আশা করি প্রত্যেকে বুঝছেন, আশা করি প্রত্যেকে বুঝছেন। ডান, ডান, আশা করি প্রত্যেকে বুঝছেন। সবাই বুঝছেন না? ডান। এবার আসি, গেল। এবার তাহলে প্রথম পদ্ধতি ফিনিশ, প্রথম পদ্ধতি ফিনিশ। এবার আমরা শিখবো দ্বিতীয় পদ্ধতি, যেটাকে বলা হয় উদ্ভূত পদ্ধতি, যেটাকে বলা হয় উদ্ভূত পদ্ধতি বা ডিরাইভ ফর্ম। আচ্ছা, এবার আমরা শিখবো উদ্ভূত পদ্ধতি। দুইটা কথা মাথায় রাখবেন। অ্যালকেন ভদ্রলোককে মিথেনের জাতক হিসেবে লেখা হয়। অ্যালকেনকে কিভাবে লিখবো? অ্যালকেনকে মিথেনের জাতক হিসেবে লিখবো। যেমন অ্যালকাইন, ওই পদ্ধতিতে অ্যালকাইনকে কি করছিলাম? অ্যাসিটিলিনের জাতক হিসাবে, তার নামের শেষে অল টাইম অ্যাসিটিলিন থাকবে। সেম ভাবে উদ্ভূত পদ্ধতিতে আমার অ্যালকেনকে মিথেনের জাতক হিসাবে লেখা হয়। কথা কি বোঝা গেছে? কি হিসাবে লেখা হবে? মিথেনের জাতক হিসাবে লেখা হবে। ওকে, ডান। কার্বন লাইভ আটকে যাচ্ছে কেন? কই, লাইভ তো ঠিক আছে, পারফেক্ট চলতেছে, লাইভ ঠিক আছে, পারফেক্ট চলতেছে। এবার আসেন, অ্যালকোহলকে কি করব? আমি বলছি মেইনলি অ্যালকেন আর অ্যালকোহলটা পড়বেন, হ্যাঁ, দুইটারই অ্যালকেন আর অ্যালকোহলটা পড়বেন। অ্যালকোহলকে কার্বিনল, অ্যালকোহলকে কি বলে? কার্বিনল বা মিথাইল অ্যালকোহল হিসাবে মিথাইল অ্যালকোহল, হ্যাঁ, মানে যেটার সাথে ওইস থাকে, মিথাইল অ্যালকোহল হিসেবে লেখা হয়। ঠিক আছে, তাহলে আমরা অ্যালকোহলকে কি করব? আমরা অ্যালকোহলকে মিথাইল অ্যালকোহল হিসেবে লিখব। আমার লাইভের মাঝখানে মাঝখানে এটা কি আসে? সমস্যা কি? আচ্ছা, ওই কোনায় মনে হয় কি ভিডিও কলের মতো কোনায় ছবি আয় কেন? সমস্যা কি? আচ্ছা, সবাই দেখেন এই দুটো লাইন বুঝছেন কিনা? তাইলে উদ্ভূত পদ্ধতিতে আমি অ্যালকেনকে মিথেনের জাতক হিসাবে লিখব, আর অ্যালকোহলকে কি করব? কার্বিনল বা মিথাইল অ্যালকোহল হিসাবে লিখব। স্যার একটু উদাহরণ দেন, দেখেন উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবেন। কি করতে হবে একটু তাকান। অ্যালকেনকে কি হিসাবে লিখতে হবে? মিথেনের জাতক হিসাবে। অ্যালকেনকে মিথেনের জাতক হিসাবে লিখতে হবে। তাইলে এখানে অ্যালকেনকে মিথেনের জাতক হিসাবে লিখতে গেলে আমার এখানে এটাকে নাম কি লেখা যায় বলেন তো? দেখেন তো এখানে নাম কি লেখা যায়? এখানে এক কার্বন, তার সাথে একটা কি আছে? মিথাইল মূলক আছে। তাহলে এটার নাম হবে মিথাইল মিথেন। এর নাম হবে কি? এর নাম হবে মিথাইল মিথাইল
মিথেন, মিথেন লিখতেই হবে মিথেনের জাতক হিসাবে। তারপরে দেখেন এখানে এখানে দেখেন কয়টা অ্যালকাইল মূলক আছে, দুইটা। তাহলে কি কয়টা আছে মিথাইল মূলক? দুইটা। তার নাম হবে ডাই মিথাইল, দেন অবশ্যই মিথেনের জাতক, তাহলে মিথেন। ডাই মিথাইল কি? ডাই মিথাইল মিথেন। হ্যাঁ, ডাই মিথাইল কি? ডাই মিথাইল মিথেন। তারপরটা দেখেন এখানে এখানে কয়টা মিথাইল মূলক আছে? তিনটা। হ্যাঁ, তাহলে ট্রাই মিথাইল মিথেন। তাহলে আমরা বলছি একটু আগে যে উদ্ভূত পদ্ধতিতে অ্যালকেনকে মিথেনের জাতক হিসাবে লেখা যায়। হ্যাঁ, মিথেন নামে সেটা থাকবেই, তার সাথে আগে হলো যতগুলো যে অ্যালকাইল মূলক থাকবে সেটা লিখতে হবে। এখানে একটা মিথাইল, তাহলে মিথাইল মিথেন। দুইটা মিথাইল মূলক, তাহলে ডাই মিথাইল মিথেন। তিনটা মিথাইল মূলক, ট্রাই মিথাইল মিথেন। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। অ্যাডমিশন এখনো অতীত নিয়ে পড়া আছে, তাই স্যার ইউপ্যাক দিয়ে সমাধান যখন বের করেই ফেলছে, তাহলে এখন আর আগের ফালতু নীতি পড়ার কি দরকার? এই অ্যান্সার যদি না পান, এই অ্যান্সারটাই তো গুরুত্বপূর্ণ, এই জায়গাটাই তো গুরুত্বপূর্ণ। তাহলে কেমিস্ট্রিতে আমরা তো এখন আপডেট মডেলটা সব থেকে জানি। হ্যাঁ, যে আমরা এখন পর্যন্ত আমরা বোরের মডেল পর্যন্ত আমরা জানি। হ্যাঁ, বা আমরা বোরের দিয়ে পর্যায় সারণী পড়ি। তাহলে আগের গুলা কেন পড়লাম? আগের গুলা তাহলে কেন জানতে হবে? ওইটা না জানলে আপনি কখনো জ্ঞানী বা কখনো সায়েন্টিস্ট বা কখনো গবেষণা বা কখনো পড়ালেখার ফিল পাবেন না। হ্যাঁ, আপনাকে প্রথমে জানতে হবে আগে থমসন সাহেব আগে জানতোই না পরমাণু মডেলটা কেমন, চতুর্ভুজ না ত্রিভুজ না রম্বস কেমন। তখন সর্বপ্রথম বিজ্ঞানী থমসন কি করলো? থমসন 1897 সালে একটা মডেল বানাইলো, তরমুজ মডেল বা পাম পুডিং মডেল, যেটা গোলাকার, এর ভিতর ইলেকট্রন থাকে, কিসমিস যেমন থাকে পুডিং এর উপর ওরকম থাকে। এরপরে আস্তে আস্তে আপডেট হইতে 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 রাদারফোর্ড, দেন আমরা বোর মডেলে আসছি। হ্যাঁ, বোর তো আর ডিরেক্ট পায় নাই, ওই থমসন বেটা যদি ওটা না বলতো, ওই সেন্সটা না থাকলে বোর বেটা আজকে এটা করতে পারতো না। হ্যাঁ, তো বোর বেটার ওইখান থেকে আইডিয়া নেওয়া লাগছে। সেম ভাবে এই পড়ালেখার কেমিস্ট্রি অ্যাকচুয়ালি তুমি ডিরেক্ট ফাইনালটা পড়লে আর সামনে আগাইতে পারবে না, তোমাকে শুরু থেকে পড়ে বুঝে বুঝে আসতে হবে। হ্যাঁ, এই জেনেভা পদ্ধতিতে ডিরেক্ট অ্যালকোহল তো আর বলতে পারে নাই, আগে এর এরকম বানাইছে, বানায় তখন দেখছে যাচ্ছে এখানে তো আর একটু সুন্দর করা যায়, আর একটু ঘোরানো যায়, এইভাবে করতে করতে আসছে। যেমন এইটাকে আমরা জেনেভা পদ্ধতির নাম কি হবে জানেন? জেনেভা পদ্ধতির নাম হবে কি? এর নাম হবে, এটা হবে মাতৃযৌগ, তখন হবে 2 মিথাইল প্রোপেন। আর এখন আছে কি? ট্রাই মিথাইল মিথেন। এই ট্রাই মিথাইল মিথেন রে 2 মিথাইল প্রোপেনে আসতে গেলে এইটাকে আমাকে জানতে হবে। এটার নাম যে মিথাইল মূলক, এটা যে আমার এই সিস্টেমে আগাইছে, এই একটা সিস্টেমিক ওয়ে আছে। হ্যাঁ, সায়েন্স কখনো ডিরেক্ট হয় না। আজকে তুমি আমি যা পড়তেছি, যা বুঝতেছি, এইটাই যে ফাইনাল তার কোনো গ্যারান্টি নাই। পৃথিবীতে একমাত্র কোরআন শরীফ ছাড়া কোনো কিছুই নিখুঁত না, কোনো কিছুই নির্ভুল না, কোনো কিছুই শেষ এবং ফাইনাল না। কেননা একসময় মানুষ জানতো কি পৃথিবী স্থির, সূর্য পৃথিবীর না ঘুরতেছে। আবার পরে আমরা দেখলাম এখন সূর্য স্থির, পৃথিবী ঘুরতেছে। এরপর জানলাম দুইটাই ঘুরতেছে। এই কথা একমাত্র কোরআন শরীফে লেখা আছে। ঠিক আছে, তো এরকম প্রত্যেকটা জিনিসের সায়েন্সটা এত সোজা জিনিস না, সায়েন্স নিয়ে পড়াটা এত সোজা জিনিস না। তোমার ওই ফিল্ডটা নিয়ে পড়তে হবে, নাইলে একটা সময় পর্যন্ত যে ওই গতানুগতিক পড়া হবে। হ্যাঁ, ওই গতানুগতিক পড়া হবে। আমি একটা কথা বলি, নিজে ভালো তো জগৎ ভালো, আগে নিজের ভালো হইতে হবে। আমরা মানুষকে উপদেশ দিতে খুব ভালোবাসি। আমি সিম্পল একটা উদাহরণ দিই। যেমন ধরেন আমরা যারা গাড়ি বা বাইক টাইক চালাই, হ্যাঁ, দেখবেন বিআরটিএতে গেলে আমরা কি করি? আমরা খুঁজি যে ভাই এই রোদ্রে এই সিরিয়ালে আমার সময় কম, আমি ব্যস্ত মানুষ, আমি দামি মানুষ, এত সিরিয়ালের টাইম নাই। আমরাই কিন্তু মানুষকে সুযোগ করে দেই ইউজ হওয়ার জন্য। হ্যাঁ, আমি যতদূর দেখছি, আমি যতদূর এক্সপিরিয়েন্স, বিআরটিতে যাইয়াই মানুষ আগে চোখ বুলাই যে কারে পাওয়া যায়, দালাল কই আছে। হ্যাঁ, ওরাতে 500 টাকা দিয়ে সে আর সিরিয়ালটা দেবে না, সে চুপ দাঁড়ায় থাকবে, কাজটা হয়ে যাবে। এই তুমি যদি সিরিয়ালে দাঁড়াইতা, দালালের আব্বা সহজে রাস্তায় বসে থেকে সারাদিন 1 টাকা নেওয়ার ক্ষমতা আছে না, তাহলে সুযোগটা কে করতেছে? আমরা দোষ দিই দালাল। বিআরটিতে দালাল আছে, দালালের সমস্যা, দুর্নীতি সমস্যা, ঘুষের সমস্যা। ঘুষটা দিতেছে কে? দালাল নিজের পকেট থেকে না, তোমার আমার পকেট থেকে। হ্যাঁ, তো এরকম এরকম আবার যে সবসময় যে আমাদের দোষ এমন না, কিছু জায়গায় আমরা জিম্মি। যেমন আমার কি বলে, আমার বাইকের যে
স্মার্ট কার্ড, ওরা খালি ডেটের পর ডেট পাইতেছি, 1 বছরের উপরে হয়ে যেতেছে কিন্তু আমি কার্ডও পাই না এখনো। তো বিষয়গুলো অনেকটা এমন, কিন্তু এক্স্যাক্টলি দেখতে গেলে দেখা যায় যে মেইন সমস্যা আমাদের থেকে শুরু হয়। আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গায় যদি ঠিক হয়ে যায়, কারো সম্ভাবনা নাই, কারো সাধ্য নাই, ওইখানে আমাদের কি করে দুর্নীতি বা ক্ষতি করে, ঠিক আছে? তো এইভাবে করে নিজেকে, আপনি যে পড়ালেখা করতেছেন নিজের কাছে প্রশ্ন করেন কেন করতেছেন। হ্যাঁ, নিজের কাছে প্রশ্ন করেন, নাহলে আমার কাছে পড়লেন, আমি অ্যাডমিশনের জন্য রেডি করে দিলাম, চান্স পাইলেন, আপনার ভিতর ওই এনার্জিটা নাই, আপনি আসলে অত আগাইতে চান না, জাস্ট দরকার পড়ালেখা করার জন্য করতেছেন, চাকরির জন্য করতেছেন, তাইলে কিন্তু অ্যাকচুয়ালি আপনি একটা সিট নষ্ট করলেন আমার মতে, আমার চোখে। হ্যাঁ, কারণ আপনার তো তাহলে তো আপনি ইসে পড়েন, আপনি অন্যান্য সাবজেক্টে পড়েন, ব্যবসা করেন বা অন্যান্য কিছু করেন। হ্যাঁ, এই সায়েন্স তো ভাবার জায়গা, সায়েন্সটা তো প্রতিভার জায়গা। হ্যাঁ, এটা তো একটা কি বলবো, এটা মনে করো তোমার মধ্যে সেই থাকতে হবে, সেই কিরা থাকতে হবে জানার, ঠিক আছে? ওকে, ডান। ওকে, কেমিস্ট্রি মানে এটা, হ্যাঁ তৃপ্তি, এইটাই কেমিস্ট্রি। আধুনিকতা এই আধুনিক কিছু না, এই আধুনিকতা কিছু না, এগুলো নিয়ে কথা বললে অনেক কথা বলা যায়। আমরা আধুনিকতা ধারে কাছেও নাই। হ্যাঁ, আমার স্টাডি যেটা বলে আমরা এর থেকে অনেক আধুনিক ছিলাম, আমরা এর থেকে আরো অনেক আগে, হ্যাঁ অনেক আগে এই আধুনিকতা পার করে আসছি। হ্যাঁ, আমাদের কাছে এখনো কিন্তু পিরামিড এগুলো একটা আশ্চর্যের বিষয়। হ্যাঁ, এখনো কিন্তু এর অনেক প্রশ্ন আছে, ঠিক আছে? আহ ফেরাউন আর মুসার যে সময়টা গেছে, আমাদের থেকে আপডেট ছিল, আমার যেটা স্টাডি বলে বা আমার যেটা মনে হয়। হ্যাঁ, আমরা তার ধারে কাছেও নাই। হ্যাঁ, আবার আবার আমাদের সামনে কি হবে আমরা জানি না। হ্যাঁ, অনেক কিছু আছে পৃথিবীতে, জানতে শুরু করলে তুই স্তব্ধ হয়ে যাবে। হ্যাঁ, তো এগুলা নিয়ে কথা বলাটা পাবলিকলি এখন ঠিক না, পাবলিকলি উচিত না, কারণ আমরা সবাই বুঝি, সবাই জানি। তো পৃথিবীটা আস্তে আস্তে ধ্বংসের দিকে যাইতেছে। আমরা আধুনিক, এটা বলা ভুল, আমাদের থেকে আধুনিক সভ্যতা অনেক আগে, ইচ্ছা বহু বহু আধুনিক সভ্যতা চলে গেছে। আবার ইভেন সামনে কি হয় দেখা যাক। আচ্ছা, এবার দেখেন অ্যালকোহলের ক্ষেত্রে কি করব। আমরা জানি অ্যালকোহলের ক্ষেত্রে আমরা কি করব, অ্যালকোহলের ক্ষেত্রে কার্বিনল বা মিথাইল অ্যালকোহল হিসেবে লেখা হয়। অ্যালকোহলের ক্ষেত্রে কি করতে হবে, কার্বিনল বা মিথাইল অ্যালকোহল হিসেবে লিখতে হবে। কিভাবে লিখতে হয় দেখেন, এই যে অ্যালকোহল যুক্ত কার্বন এইটা, এই যে অ্যালকোহল যুক্ত কার্বন এইটা, তাহলে এইটা হলো সে মিথাইল অ্যালকোহল বা কার্বিনল, তার সাথে কি আছে, তার সাথে একটা মিথাইল মূলক আছে, তাহলে নাম হবে মিথাইল, নাম হবে, আগে অ্যালকাইল মূলকটা লিখলাম মিথাইল, আর এটার নাম কি, এটার নাম হলো কার্বিনল, একটাকে বলছি কার্বিনল, এটার নাম হলো কার্বিনল, এর নাম হবে মিথাইল কার্বিনল, মিথাইল কার্বিনল। পরেরটা দেখেন, এখানে অ্যালকোহল যুক্ত কার্বন, এই যে ভদ্রলোক, তাহলে এর সাথে কি আছে, এর সাথে একটা ইথাইল মূলক আছে, এটার নাম হবে ইথাইল, ইথাইল কার্বিনল, ইথাইল কার্বিনল। তারপরে আপনার এখানে এই যে অ্যালকোহল যুক্ত কার্বন, তাহলে এখানে কি আছে, এখানে দুইটা মিথাইল মূলক আছে, এর নাম হবে ডাইমিথাইল, ডাইমিথাইল কার্বিনল, ডাইমিথাইল কার্বিনল। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। স্যার, কেমিস্ট্রি বর্তমানে যে অবস্থান আছে, ভবিষ্যতে কি এরও পরিবর্তন হবে? ভবিষ্যতে যে কত কিছু পরিবর্তন হবে, আমরা যে কত কিছু সম্পর্কে অজ্ঞ, আমরা তো একটা ব্রেন ওয়াশের উপর চলে, একটা আই ওয়াশের উপর চলতেছি। হ্যাঁ, আমরা একটা আই ওয়াশের উপর চলতেছি, ঠিক আছে? যেমন এই কিছু কিছু ভিডিও আছে না, মিস্টিরিয়াস ভিডিও, যেমন হিটলারের সময় আইফোন 13 পাওয়া গেছে, আইফোন তো আবিষ্কার হয়েছে সেদিন। হ্যাঁ, তাহলে তখন সে পাইলো কেমনে, আছে না মিস্টিরিয়াস ভিডিও, আছে না? আছে তো। তারপরে অনেক কিছু আছে কিন্তু। তারপরে কি বলে, লেজার সায়েন্স, লেজার সায়েন্স সম্পর্কে আপনারা জানেন না? হ্যাঁ, ওই দেখেন না, আমরা এখন বিভিন্ন সায়েন্স ফিকশন মুভিতে দেখি যে পাওয়ার দিতেছে, মোরা গাছ যেতে হয়ে যেতেছে। হ্যাঁ, তো আমরা যারা ইসলাম ধর্মের আছি,
আমরা কিন্তু জানি যে দাজ্জালের কি থাকবে, এক হাতে জান্নাত থাকবে, এক হাতে জাহান্নাম থাকবে, তাই না? তো তার জান্নাতটা আসলে জাহান্নাম, তাই না? জি, সে মরা মানুষটা জ্যান্ত করবে। এই যে লেজার সায়েন্স, হ্যাঁ, লেজার সায়েন্সের মাধ্যমে এই যে মরা গাছে যাতা করতেছে, কত কিছু দেখাইতেছে না? দেখাবে তো সত্যি না মিথ্যা, আসলে মরা মানুষ যাতা হইতেছে নাকি শয়তান রূপ ধারণ করে হইতেছে সেটা পরের বিষয়। তুমি আমি তো চোখে এটাই দেখবো। আর আমাদের সবচেয়ে বড় সমস্যা, হ্যাঁ, আমাদের এই কয়েক জেনারেশন মানে এই ধরো আমাদের থেকে বেশি আমি দেখতেছি যে আমরা চোখে যা দেখি নিজে ভাবার সুযোগ নাই যে আমাদের যেমনে পারে বেনাস দিতে পারে। হ্যাঁ, তো এরকম অনেক কিছু হবে যেটা আমরা জানি না, যেটার সঙ্গে আমাদের কোনো আইডিয়া নাই। পৃথিবীতে এমন অনেক অনেক বিষয় আছে যারা এখনো আমাদের থেকে 100 বছর আগানো। এখন থেকে এই যে সিমসন কার্টুন, হ্যাঁ, আমরা দেখি বিভিন্ন জায়গায় সিমসন কার্টুনে যা দেখা যাইতেছে সেটাই হইতেছে হুবহু। এগুলা কি এমনি এমনি, এগুলা কি এত সোজা বিষয়? অনেক বিষয় আছে যেগুলো সম্পর্কে আসলে আহ পড়বি, এগুলো সম্পর্কে জানবি, পৃথিবীর সম্পর্কে জানার চেষ্টা করবি। পৃথিবীর সম্পর্কে জানতে গেলে তুই দেখবি তুই কিছুই জানোস না। আমি সাকিব কিচ্ছু জানি না। আসলে অনেক অদ্ভুত এবং অনেক মজার, হ্যাঁ। তো অনেক বিষয় আছে এগুলো না। লেজার সায়েন্স জানি, তাইলে লেজার সায়েন্স জানলে আপনি তো সামনে কি আসতেছে বা চিন্তা করেন। লেজার সায়েন্স যদি আপনি জানেন তাহলে সামনে কি আসতেছে দেখেন। আমাদের কৃষি সেক্টর, ফার্মিং সেক্টর কিন্তু পুরো ভ্যানিশ, হ্যাঁ, পুরা নাই করে ফেলতেছে। একটা সময় আসবে, আমার মনে হয়, আমার স্টাডি বলে যে আমরা সবকিছু ওই প্রিজার্ভ খাবার খাইতে হবে। হ্যাঁ, আমরা যেমন এখন এই যে নুডলস কিনি, আমরা বিভিন্ন কিছু আমরা এই যে প্যাকেটজাত খাবার কিনি না, একটা সময় আসবে যখন আর এই ফার্মিং কিছু থাকবে না, আমাদেরকে প্যাকেটজাত সবকিছু খাইতে হবে, আমাদের ওই আর্টিফিশিয়াল স্বাদ নিয়ে বাঁচতে হবে। দেখেন, আমার বিশ্বাস এমন একটা সময় আসবে। ঠিক আছে? তো এগুলা একদিন দুই দিনের বিষয় না, এগুলো অনেক লং টার্ম, অনেক লং বিষয়। ঠিক আছে? ওকে। না, মায়াজাল থেকে আমি দেখি নাই। মায়াজাল থেকে আমি দেখি নাই। আমি বিভিন্ন বই, বিভিন্ন রেফারেন্স থেকে, বিভিন্ন ইসে থেকে কি বলে বিভিন্ন জায়গা থেকে আমি এগুলা কালেক্ট করছি, এবং আমার যতটুকু দেখছি বা যতটুকু আমি এখন পর্যন্ত বুঝি অতটুকু আমি সত্যি হিসেবেই জানি। ঠিক আছে? আচ্ছা, এই মায়াজাল এগুলা কিছু না, এগুলা অর্ধেক বইলা কারণ টারণ বলতে পারে না। আহ যেমন সোহাগ ভাইয়ের উদ্ভাসের সোহাগ ভাই, সোহাগ ভাইয়ের আমার একটা একটা ভিডিও আছে, তার একটা 1 ঘন্টা 7 মিনিটের। হ্যাঁ, তার ইসলামে সে সে যে ইসলামের পথে আসলো, সে যে আস্তিক হইলো, সে যে ইসলামের পথে আসলো, সেটা কিভাবে, বা তার যে এই চেঞ্জটা, ওইটা নিয়ে একটা ভিডিও আছে, দেখবেন ইউটিউবে। ওইটা আমার খুব আশ্চর্য করছে, আমি ওইখান থেকে তারে পছন্দ করি। হ্যাঁ, ওইখান থেকে, ওই ভিডিওটা থেকে আমি তারে পছন্দ করি, কারণ সে ফিল করতে পারছে, তার কথায় আমি যেটা বুঝছি অনেক কিছু আছে। হ্যাঁ, এই যে যেটা সে, যেমন সে 3টা প্রশ্ন রাখছিল, হ্যাঁ, প্রশ্নগুলো কিন্তু মারাত্মক প্রশ্ন। ওইটার অ্যান্সার খুঁজে পাইতে গেলে আপনি বুঝে যাবেন আসলে পৃথিবীটা আমাদের আয়ু আসে চলতেছে, আমরা যা দেখতেছি এটা আসলে দেখা না। ঠিক আছে? যেমন এই যে 1 লক্ষ টাকা আজকে আপনি রেখে দিলেন আপনার আলমারিতে ঢুকাইয়া, 1 বছর পরে দেখলেন ওটার মুদ্রাস্ফীতি হয়েছে বা কি হয়ে কি হয়েছে, এখানে 7,000 টাকার মূল্য কমে গেছে। এই 7,000 টাকা গেল কই? 1 লাখ টাকাই আপনি রাখলেন এই জায়গায়, সেই 1 লাখ টাকা পরবর্তী বছর যা দেখলেন ওটা 93,000 টাকা হয়ে গেছে, এটা আসল মূল্য, মুদ্রাস্ফীতি হয়েছে। এই 7,000 টাকা গেল কোথায়? কোথায় গেল? কারো না কারো পকেটেতে গেছে, কই গেল, কি হইল? হ্যাঁ, এরকম বিভিন্ন বিষয় আছে। ঠিক আছে? আচ্ছা, আগে নাস্তিক ছিল না। কিছু মানুষ থাকে না, ওই যে তোমরা কি বলে আরিফ আজাদের কিছু বই পড়বা। আরিফ আজাদের বই পড়ছো কিনা? প্যারাডক্সিক্যাল সাজিদ, প্যারাডক্সিক্যাল সাজিদ পড়ছেন কিনা আপনারা জানি না। ওইটা পড়লে দেখবেন কিছু মানুষ থাকে যারা অন্ধবিশ্বাস করে না, যারা আস্তে আস্তে ধীরে ধীরে প্রশ্ন করে করে বা তার অ্যান্সার পাইলে তখন ধর্মের পথে আসে। তো আমি ভিডিওতে যতটুকু দেখছি সেইভাবে করে আসছে, নিজেকে প্রশ্ন করে করে। আগে সে এগুলা ধর্ম ওরকম ভাবে করতো না, আস্তে আস্তে করে সে, তার ভিডিওটা দেখেন সব পেয়ে যাবেন। ঠিক আছে? ভিডিওটা দেখলে সব পেয়ে যাবেন। ভিডিওটা দেখছেন না তাহসিন কানিয়াস, ওইখান থেকে আমি তারা পছন্দ করি। এবং তার কিছুদিন আগে একটা কথা বলছে, আমার খুব ভালো লাগছে, সকল শিয়ালি কি চায়? মুরগির স্বাধীনতা চায়। কথাটা কিন্তু যৌক্তিক, কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমরা আমাদের পড়ালেখায় ফিরে আসি। এবার আসি আমরা আন্তর্জাতিক পদ্ধতি বা জেনেভা পদ্ধতি। এবার আমরা আন্তর্জাতিক পদ্ধতি বা জেনেভা পদ্ধতি ঢুকবো। তার আগে আরেকটা বিষয় সম্পর্কে একটু কথা বলে নিই। অ্যালকাইল মূলক, যেটা আপনারা আমার থেকে ভালো জানেন, জাস্ট একটু মনে করাই দিতেছি। অ্যালকাইল গ্রুপ বা অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত কি
অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত হলো CnH2n+1। অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত কি? CnH2n+1। কেন? কারণ আমরা জানি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে তখন যে মূলকটা সৃষ্টি হয় সেইটাই হইলো আমার অ্যালকাইল মূলক, তাই না? জি, তাহলে CnH2n+2 থেকে একটা হাইড্রোজেন চলে গেলে CnH2n+1। হ্যাঁ, আর এটাকে কি বলা হয়? এটাকে আমরা আর হিসাবে চিনি, তাই না? আর অ্যালকাইল মূলককে কি হিসাবে চিহ্নিত করা হয়? আর হিসাবেও কিন্তু চিহ্নিত করা হয়, ঠিক আছে? এটার আরেকটা কি হিসাবে চিহ্নিত করা হয়? আর হিসাবে। যেমন CH4 থেকে মিথেন থেকে একটা হাইড্রোজেন যদি চলে যায় তখন থাকে CH3, এটাকে বলা হবে কি? এটাকে বলা হবে মিথাইল মূলক। মূলক আর লেখা দরকার, মিথাইল। হ্যাঁ, ইথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে CH3CH2 তখন এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় ইথাইল মূলক। তারপর CH3CH2CH2 সেটা কি? প্রোপাইল মূলক। CH3CH2CH2CH2 চারটা কার্বন থাকলে কি? বিউটাইল মূলক। এরকম ভাবেই চলে, তাই না? আশা করি এতটুকু সবার মনে পড়ছে। হ্যাঁ, আশা করি এতটুকু সবার মনে পড়ছে। ওকে, ডান। এতটুকু সবার কি মনে পড়ছে? ওকে, এবার এই যে অ্যালকাইল মূলক সবাই জানেন, এত কথা বলার কিছু নাই। এবার আমরা ফাইনালি যাব ইউপ্যাক বা জেনেভা পদ্ধতি। জেনেভা বা ইউপ্যাক পদ্ধতি। ইউপ্যাকের ফুল ফর্ম আমরা সবাই জানি, অ্যাব্রিভিয়েশন আমরা সবাই জানি কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ঠিক আছে, আমরা কিন্তু ইউপ্যাকের অ্যাব্রিভিয়েশন জানি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কি? কেমিস্ট্রি। ঠিক আছে, আচ্ছা। এই পদ্ধতিতে নামকরণ কিভাবে করে দেখেন, একটু দেখেন। গেল, ওকে। 1 2 3 পূর্ব পদ যেটাকে বলা হয় প্রিফিক্স, মূল শব্দ যেটাকে বলা হয় ওয়ার্ড রুট, পরপদ যেটাকে বলা হয় সাফিক্স। আচ্ছা, ওকে। ইউপ্যাক বা জেনেভা পদ্ধতিতে নামকরণ করার জন্য আপনাকে এই যেটা লিখলাম এইটা একদম মাথায় সেট করে ফেলতে হবে। যেমন আমরা যখন ছোটবেলায় ইংলিশ শিখছি বা টেন্স শিখছি, আমরা পড়তাম শুরুতে লিখতে হয় সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট। হ্যাঁ, মেইন স্ট্রাকচারটা এইটা। এরপর এক একটা সেন্টেন্সের ক্ষেত্রে, এক একটা টেন্সের ক্ষেত্রে একভাবে চেঞ্জ হয়, বাট স্ট্রাকচারটা এইটা। বা আমরা যখন বাংলা পড়ি আমরা জানি কিভাবে লিখতে হয়, উদ্দেশ্য, বিধেয়, দেন কি? দেন হইল কর্ম। উদ্দেশ্য, বিধেয়, দেন কি? কর্ম। হ্যাঁ, ইংলিশের সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর বাংলার ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট দেন ভার্ব হয়। তো এরকম যেমন প্রত্যেকটা জিনিসের একটা স্ট্রাকচার আছে, এই জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে এটা কিন্তু পরীক্ষার জন্য লাগবে। হ্যাঁ,
আমাদের কিন্তু এইটাই হলো সেই আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল পদ্ধতি, আমরা এটাই শিখবো মেইনলি। হ্যাঁ, তো আমাদের এই ইউপ্যাক পদ্ধতিতে নামকরণের জন্য অল টাইম মাথায় রাখতে হবে, সবার আগে লিখতে হবে প্রিফিক্স, দেন কি, দেন লিখতে হবে ওয়ার্ড রুট, দেন লিখতে হবে সাফিক্স। এইটা যেন সবার ঠোঁটস্থ, আগে পূর্বপদ, দেন মূল শব্দ, দেন পরপদ। এই স্ট্রাকচার জৈব যৌগের নামকরণ যাই হোক না কেন সবাই এই স্ট্রাকচার ফলো করে। এইটা তোমার মাথায় থাকলে নামকরণ করতে কিচ্ছু লাগবে না, ঠিক আছে? তো একটু এটা মাথায় রাখবেন। এবং আপনাদের সবাই জানেন যে আমাদের পূর্বপদ মানে কি, যে আগে বসে। মনে রাখবেন পূর্বপদ হিসাবে দুইটা জিনিস বসে, পূর্বপদ হিসাবে বিভিন্ন মূলক বা জাতক বসে, বিভিন্ন মূলক বা কি বসে, জাতক। আর কি বসতে পারে, চাকরিক যে মূলকগুলো আছে, সাইক্লো বা চাকরিক যে মূলকগুলো আছে সেইগুলা, ঠিক আছে? আচ্ছা, আর মূল শব্দ কি, মূল শব্দ কি, মূল শব্দ হইল মেইন শিকলে, আর একটু সুন্দর করে লিখি, দীর্ঘতম দীর্ঘতম কার্বন শিকল। কি মূল শব্দ কি, মূল শব্দ হলো দীর্ঘতম কার্বন শিকল। আর পরপদ কি, পরপদ হলো নামের শেষে বসে, ওই যে ছোটবেলা থেকে আমরা পড়তেছি, অ্যালকেন থাকলে নামের শেষে এন, অ্যালকিন থাকলে নামের শেষে ইন, অ্যালকাইন কার্যকরী মূলক থাকলে তখন নামের শেষে কি আইন, তার মানে কার্যকরী মূলকটা। হ্যাঁ, পরপদ মানে কি কার্যকরী মূলক অনুসারে নামের শেষে বসে। হ্যাঁ, তারপরে অ্যালকোহল থাকলে নামের শেষে কি, নামের শেষে অল, তারপরে কি, তারপরে অ্যালডিহাইড থাকলে নামের শেষে অ্যাল, কার্বক্সিলিক অ্যাসিড থাকলে নামের শেষে ওইক অ্যাসিড, কিটোন থাকলে নামের শেষে ওন, এরকম, ঠিক আছে? তো তাহলে আমাদের জেনেভা পদ্ধতিতে জৈব যৌগের নামকরণের স্ট্রাকচার হইলো, শুরুতে লিখতে হবে প্রিফিক্স, দেন ওয়ার্ড রুট, দেন সাফিক্স, পূর্বপদ, মূল শব্দ বা মাতৃযৌগ, দেন পরপদ। প্রিফিক্স হিসেবে কারা বসবে, বিভিন্ন মূলক বা জাতক যারা থাকবে তারা কারা, এগুলো আমি বলছি একটু পরে। বিভিন্ন ধরনের মূলক বা জাতক যারা থাকবে তারা বসবে শুরুতে প্রিফিক্স, দেন মাতৃযৌগ, মেইন যে মাতৃযৌগটা দীর্ঘতম কার্বন যে শিকলটা সেটা মাঝখানে, দেন নামের শেষে কি, নামের শেষে কার্যকরী মূলক অনুযায়ী সাফিক্স বসবে। অ্যালকেন থাকলে এন, অ্যালকিন থাকলে ইন, অ্যালকাইন থাকলে আইন, অ্যালকোহল থাকলে ওল, অ্যালডিহাইড থাকলে অ্যাল, কার্বক্সিলিক অ্যাসিড থাকলে ওই, কিটোন থাকলে ওন, এরকম, ঠিক আছে? তো আশা করি এতটুকু সবাই বুঝছেন, মেইন কথা এতটুকু। হ্যাঁ, মেইন স্ট্রাকচার কিন্তু এইটা, মেইন স্ট্রাকচার কিন্তু এইটা, ঠিক আছে? স্যার আপনি বলছিলেন নামকরণ লাস্টে করাবেন, কই? ওয়ার্ড রুট, ওয়ার্ড রুট সবাই বলেন এতটুকু সবাই বুঝিয়েছেন কিনা, সবাই বলেন এতটুকু সবাই বুঝছেন কিনা? বলেন সবাই এতটুকু সবাই বুঝছেন কিনা? বলেন সবাই বুঝছেন কিনা, বলেন তাড়াতাড়ি। এতটুকু বুঝলে আমরা আরেকটু পড়বো, আরেকটু কথাবার্তা বলবো। বলেন এতটুকু সবাই বুঝছেন কিনা? ওই কেউ বলে না, কমেন্ট করে না কেন? আচ্ছা ধরে নিলাম বুঝছেন, ধইরা নিলাম, ধইরা নিলাম বুঝছেন। ওকে, ডান। এবার আসেন, তাইলে আমরা বুঝলাম যে আমাদের জৈব যৌগের সে যেই নামই হোক না কেন, সিস্টেম হলো সবার আগে লিখতে হবে প্রিফিক্স, সবার আগে লিখতে হবে কি, সবার আগে লিখতে হবে প্রিফিক্স, দেন লিখতে হবে মাতৃযৌগ বা ওয়ার্ড রুট, দেন লিখতে হবে কি, দেন লিখতে হবে সাফিক্স, দেন কি লিখতে হবে, দেন লিখতে হবে সাফিক্স, তাই না? জি। আচ্ছা, প্রিফিক্স হিসেবে কি বসে আমি মাত্র বললাম, প্রিফিক্স হিসেবে বসবে বিভিন্ন মূলক বা জাতক, অথবা কি, অথবা বিভিন্ন, অথবা কি, অথবা বিভিন্ন কি চাকরিক,
চাকরিক মূলকগুলো বসবে, সাইক্লোগুলো বসবে। ওয়ার্ড রুট মানে মাতৃযৌগ, আর সাফিক্স মানে কি? সাফিক্স মানে কার্যকরী মূলক অনুযায়ী নামগুলো বসবে। এবার আপনার মনে প্রশ্ন আসে, স্যার মূলক বা জাতক হিসাবে কারা বসবে? মূলক বা জাতক হিসাবে কারা বসবে? মূলক বা জাতক হিসাবে কারা বসবে? এটা সাইক্লো হয়ে গেছে, সাইক্লো। আচ্ছা, মূলক বা জাতক হিসাবে কারা বসবে? দেখেন, মূলক বা জাতক হিসাবে হ্যালাইড মূলক, হ্যালাইড মূলক, তারপরে অ্যালকাইল মূলক, তারপরে নাইট্রোমূলক, তারপরে নাইট্রোসোমূলক, অ্যাজোমূলক, অ্যালকক্সিমূলক বসে। হ্যাঁ, আমাদের মনে রাখবো মূলক বা জাতক হিসাবে, মূলক বা জাতক হিসাবে আমরা দেখবো এই ভদ্রলোকেরা বসতেছে। আমরা যখন নামকরণ করব তখন দেখবো যে মূলক বা জাতক হিসাবে এই ভদ্রলোকেরা বসতেছে। ঠিক আছে, মূলক বা জাতক হিসাবে কারা বসতেছে? এই ভদ্রলোকেরা বসতেছে। প্রথমটা হ্যালাইড মূলক। হ্যালাইড মূলক আপনারা সবাই আমার থেকে ভালো জানেন। প্রথমটা কি মূলক? প্রথমটা হ্যালাইড মূলক। হ্যালাইড মূলক, আচ্ছা এই বন্ধনগুলো একটু আগে দিই তাহলে সুন্দর লাগবে। দাঁড়ান, আপনাদের মশা লাগবে না, আমি একটু যা সুন্দর করে দিচ্ছি, বন্ধুটা আগে দিই, এরকম করে দিই, এটা যুক্ত থাকবে, একটু সুন্দর লাগবে, ওইখানেও আগে দিই। আচ্ছা, হ্যালাইড মূলক মানে হলো একটা হাইড্রোজেন সরে যায়, সেখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন যে কোনো কিছু বসতে পারে। ঠিক আছে, ওকে। অ্যালকাইল মূলক বসতেছে, হাইড্রোজেন সরে যায়, NO2 যুক্ত হবে। এই অ্যালকাইল মূলক আমি NO2 লিখছি কেন? মাথা কি গেছে? মাথা তো গেছে। অ্যালকাইল মূলক মানে আর বসবে, যেমন ধরেন এখানে ROH। হ্যাঁ, ROH মানে কি? কারণ এখানে একটা যে কোনো অ্যালকাইল, মিথাইল, ইথাইল, প্রোপাইল যে কোনো কিছু হতে পারে। দেন কি? দেন আপনার নাইট্রোমূলক NO2, নাইট্রোসোমূলক NO, অ্যাজোমূলক NOR, এটা কি বলে? অ্যালকক্সি। এটা কি বলে? অ্যালকক্সি। যেমন ধরেন OCH2CH3। হ্যাঁ, তাহলে এটা কি? ইথাইল মূলক, এর নাম হবে অ্যালকক্সি, তাহলে ইথোক্সি, এর নাম কি হবে? এর নাম হবে ইথোক্সি। এই তিনটা থাকতো প্রোপক্সি, তারপরে চারটা থাকলে বিউটক্সি, দুইটা থাকলে ইথোক্সি। ঠিক আছে, OR, ও এর সাথে একটা অ্যালকাইল মূলক থাকবে, ওই অনুসারে দুইটা থাকলে ইথোক্সি, একটা থাকলে মিথক্সি, তিনটা থাকলে প্রোপক্সি, এইভাবে। তো এগুলো উদাহরণ দিলে ক্লিয়ার হবে না, এত টেন্স হওয়ার কিছু নাই। ঠিক আছে, এই হলো মোটামুটি স্যার দুই নম্বরটা। হ্যাঁ, অ্যালকাইল মূলক হবে, আর হবে অ্যালকাইল মূলক হবে, আর হবে। সবাই দেখেন, ওইটা কিটোনের পরপদ ওন, ইয়েস, ওটা ওন, কিটোনের পরপদ, ইয়েস, ওইটা হলো ওন কিটোনের পরপদ, ওন। বোঝা যাইতেছে না? যাবে না, সমস্যা নেই। জাহিদ ইসলাম 1 ঘন্টা 13 মিনিট লেট। আজকে ক্লাস একটু করিস, হ্যাঁ, নেক্সট দিন কিন্তু লাগবে। হ্যাঁ, নেক্সট দিনে যে এই কথাটা আর এই কথাগুলো লাগবে। ঠিক আছে, এই কথাগুলো লাগবে। স্যার লাস্টেরটা প্লিজ, আবার লাস্টেরটা হইলো কি? এই OR, এই আর দিয়ে কি বুঝে আমরা জানি? আর দিয়ে বোঝায় হইলো অ্যালকাইল মূলক
মানে ওই ও এর পরে একটা অ্যালকাইল মূলক থাকবে, ধরেন ও এর সাথে আছে একটা CH3, তাহলে এটা কি মিথাইল, তাহলে এটা নাম হবে অ্যালকক্সি, তাহলে এটা মিথাইল, তাহলে এখান থেকে হবে মিথক্সি, নাম কি হবে মিথক্সি। ধরেন এটার সাথে আছে CH2 CH2 CH3, তিনটা কার্বন, তখন তার নাম হবে, এটা কি প্রোপাইল মূলক, তার নাম হবে প্রোপক্সি, কি হবে প্রোপক্সি। এরকম এটার উচ্চারণ গুলো হবে অ্যালকক্সি হিসাবে, হ্যাঁ। ও আর এই মূলকটার নাম হলো অ্যালকক্সি মূলক, ঠিক আছে। আশা করি বুঝিতে পারিয়াছেন, আশা করি বুঝিতে পারিয়াছেন। সবাই বুঝছে? ডান। সবাই একটু বলেন বুঝছেন কিনা, সবাই একটু বলবেন বুঝছেন কিনা। আমি কিন্তু এই যে আমার স্টাইলে পড়াবো, হ্যাঁ, আমি আমার স্টাইলে পড়াবো। আমি নামকরণ পড়াবো হইলো প্রথমে তিনটা টাইপ পড়াবো, এরপরে অ্যালকিন অ্যালকেন সাজাবো। আর যে বলছি তো সব সময় যে যদি ক্লাস বেশি লাগে আমি নেবো, আমি সপ্তাহে 3টা ক্লাস নিতেছি এই কারণে, হ্যাঁ, কিন্তু কোথাও গ্যাপ রাখবো না। তো সবাই যদি বুঝেন আমাকে বলেন যে আজকের ক্লাস যতটুকু পড়াইছি সবাই বুঝছেন কিনা, আজকের ক্লাস যতটুকু পড়াইছি সবাই বুঝছেন কিনা একটু কাইন্ডলি আমাকে বলেন। আজকের ক্লাস যতটুকু পড়াইছি সবাই বুঝছেন কিনা একটু কাইন্ডলি বলেন। নেক্সট দিন থেকে আমরা মেইন নামকরণে, আজকে আমরা মেইন স্ট্রাকচারটা শিখলাম, এইটা ধরে আজকের ক্লাসটা যারা করবে না তাদেরকে অবশ্যই করতে হবে, কারণ আজকের ক্লাস না করলে নেক্সট ক্লাস বুঝবেন না, কারণ তখন আমি তো একটু ফাস্ট যাব, আজকে তো বেসিক কথাবার্তা ছিল। তো নেক্সট ক্লাসের জন্য সবাইকে অগ্রিম স্বাগতম। ইনশাল্লাহ সোমবারে আবার দেখা হচ্ছে। এখন থেকে আজকে থেকে এই শনি সোম বুধ প্রতি সপ্তাহে একদম কন্টিনিউসলি চলতেই থাকবে, ঠিক আছে। টাইম একদম সেম ভাবে, আর যদি কখনো টাইম একটু কম বেশি করা লাগে আগে আমি মেনশন করে দিব। ওকে, সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, সবাই প্র্যাকটিস করবেন, নোট জমা দিবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার লাভ। তো সবাইকে আল্লাহ হাফেজ।